এই ম্যাথগুলো আমরা করে ফেলছি মূলধনমূলকের এই টাইপের মধ্যেই আসে, সবসময় বাইরে আসে না। আমরা এখানে লেটেস্ট 50তম বিসিএস প্রিলি এবং 18তম নিবন্ধন পর্যন্ত আপডেট প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, যেমন সমাজসেবা অধিদপ্তর, মানে যত নিয়োগ আছে নিয়োগ পরীক্ষার সব রকম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তবে এই টপিক থেকে প্রশ্ন হলে আপনি কমন পাবেন, এই টাইপের বাইরে যাবে না। তো আজকের এখান থেকে শুরু, মানে আজকে আমরা ভগ্নাংশ পড়বো আর হচ্ছে যে মৌলিক সংখ্যা পড়বো। এই দুটো আমাদের মেইন একটা আজকের এজেন্ডা। মৌলিক সংখ্যার বড় বড় মৌলিক সংখ্যা কিভাবে সহজে বের করা যায় এগুলো আজকে দেখবো, আর হচ্ছে যে ভগ্নাংশের কত রকম ম্যাথ আছে সেটা আমরা দেখবো। এই যে ম্যাথটা 0.6 পৌনপুনিককে 0.9 পৌনপুনিক দ্বারা ভাগ করলে কোনটি সঠিক, এটা 47তম বিসিএস প্রিলিমিনারি একটা প্রশ্ন। তো আমরা গতকালকে দেখেছিলাম যে পৌনপুনিক মানেই হচ্ছে যে 9 দ্বারা ভাগ, কারণ 9 দ্বারা ভাগ করার কারণেই কিন্তু মূলত এই যে পৌনপুনিক সৃষ্টি হয়। আপনি যে কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করে দেখবেন, এটা ক্যালকুলেটর সাহায্য করতে পারেন। তো এইটাই কিন্তু ভগ্নাংশেরই একটা বিষয় এটা। আচ্ছা যাই হোক, আচ্ছা হ্যাঁ আপনারা কমেন্টস করবেন। তাহলে দেখেন এই যে 9 পৌনপুনিক, তাহলে এটা হচ্ছে এই 9 দিয়ে ভাগ, মানে 0.9 পৌনপুনিক, এটা মানে হচ্ছে যে আবার 9 দিয়ে ভাগ। 0.9 কে 9 দ্বারা ভাগ আর কি, যেটা এটা এই যে 9 কে 9 দ্বারা ভাগ, তার মানে কত আসতেছে, এটা জাস্ট 1 আসতেছে। তো এটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আর কষ্ট করে এটা দিয়ে ভাগ করা লাগবে না, মানে এটার রেজাল্ট হচ্ছে জাস্ট 1, এটা বোঝানো হচ্ছে। এটা 1 এর সমান, মানে 0.9999, এটা 1 এর সমান 1, এটাকে 1 ধরা হয়। তার মানে এটাকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে তো এটাই রেজাল্ট। খুবই সহজ একটা প্রশ্ন দেখেন। তার মানে 0.6 পৌনপুনিককে 1 দ্বারা ভাগ, তো এটা যদি জানা থাকে তাহলে সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে। 0.6 পৌনপুনিক মানে যা আছে তাই রেজাল্ট। এই যে তাহলে পৌনপুনিক মানে হচ্ছে যে 9 দ্বারা ভাগ, তাহলে 0.9 পৌনপুনিক মানে এটাকে 9 দিয়ে ভাগ, তাহলে 1 হয়ে যাচ্ছে। আপনি যদি এটা বুঝতে পারেন, দেখেন আপনি কিন্তু মুখে মুখে করতে পারবেন যে এটা মানে 1। 0.9 পৌনপুনিক মানে আনলিমিটেড 9, তাহলে এটা 1 এর সমান। তার মানে 1 দ্বারা ভাগ করলে আমরা জানি যে কোন সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, যা থাকবে ওইটাই রেজাল্ট। তারপরে যা ছিল ওইটাই অ্যান্সার। এটা আসলে পিএসসির একটা ট্রিকি কোশ্চেন, এই ধরনের মানে ট্রিকি আর কি, বিভ্রান্তিমূলক বাট ইজি, তাই না? অনেকটা ক্রিটিক্যাল দেখতে, বাট অ্যান্সারটা ইজি। তো কারা কারা বুঝতে পেরেছেন একটু কমেন্টস করে দিবেন, আর বুঝে না থাকলেও কমেন্টস করবেন, আর ভিডিওটা দেখবেন। এটা এটা একটা সহজ অঙ্ক ছিল আমি মনে করি। তারপর দেখেন নিচের কোন ভগ্নাংশটি বড়। এই ধরনের বড় ছোট নির্ণয় প্রচুর পরিমাণে আসে, নিবন্ধন, বিসিএস, প্রাইমারি, সমাজসেবা অধিদপ্তর, সব জায়গায় আপনি পাবেন। আচ্ছা কমেন্টস করে দিবেন। ওকে, এখন এইটা বের করার জন্য আমরা একটা খুবই কমন একটা ট্রিক আমরা জানি, সেটা হচ্ছে আড়াআড়ি গুণ করা। যেমন এখানে কোন ভগ্নাংশটি বড়, 4-এর 3, 9-এর 7, 11/8 নাকি 5/4 বড়। এখানে আমরা যেটা করি সাধারণত এই যে আড়াআড়ি গুণ করি। এই দুটো আড়াআড়ি গুণ করলে 4-7 28, আবার এই দুটো আড়াআড়ি গুণ করলে 3-9 27। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আড়াআড়ি গুণ করার পরে যেটার উপরের মান বড় সেটাই হচ্ছে মূলত বড়, আর যেটার উপরের মান ছোট সেটাই হচ্ছে ছোট।
মানে আড়াআড়ি গুণ করে নিচের দিকে আসা যাবে না, উপরের দিকে যাইতে হবে। উপরের মান যেটার বড় আবার এদিকে আসেন না, তাহলে আবার এটা এটা 4 × 7 = 28 হয়ে যাবে না, ওটা 28, উপরে যাইতে হবে আর কি। তো এটা ছোট আর কি, ছোট। এখন দেখেন এই দুটার মধ্যে তো এটা বড়, এখন এই বড়টার সাথে আমরা আরেকটা গুণ করবো আড়াআড়ি, মানে আড়াআড়ি দিয়ে অঙ্ক করা যাবে, কিন্তু এটারও একটা ল্যাকিংস আছে। মানে আমি আপনাদের আজকে আরেকটা ট্রিক শিখাবো, কারণ এটা দিয়ে সবসময় সহজে কাজ করতে পারবেন না। এটা দিয়ে কখন কাজ করতে পারবেন? যখন দেখবেন যে 1 ডিজিট, মানে ডিজিট গুলো ইজি আর কি। যখন এখানে কঠিন কঠিন সংখ্যা থাকবে, ধরেন 17, এখানে 19, তখন কিন্তু আপনি আড়াআড়ি গুণ করতে করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এটাও একটা সিস্টেম, মানে আড়াআড়ি গুণ একটা ভালো সিস্টেম, কিন্তু সব অঙ্ক আপনি সহজে করতে পারবেন না। যেগুলো ইজি ভগ্নাংশ সেগুলো আপনি করতে পারবেন না। তারপর আপনি সবই শিখে রাখবেন। আপনাকে দুইটা ট্রিক আজকে শেখাবো, এটা একটা, আরেকটা আছে ওইটা বেশি কাজে দিবে, মানে ক্রিটিক্যাল মোমেন্টে আর কি। আর এটা তো আছেই, এটা আপনি শত শত ভিডিও পাবেন, দেখুন সবাই আড়াআড়ি গুণ করে আপনাকে শিখাচ্ছে আর কি। এই তো এটার ল্যাকিংসটা কোথায় এটা কিন্তু কেউ দেখায় না। এটার যে কোথায় ল্যাকিংস আছে, এটা কোথায় এই সিস্টেমটা ফল করবে বা আটকে যাবে, এটা কেউ দেখাবে না, আমি আজকে দেখাবো যে এটারও সীমাবদ্ধতা আছে। এবার এটার সাথে আবার আড়াআড়ি গুণ হবে, যেহেতু আমাদের বড় দরকার, তাহলে ছোটটা বাদ আর কি, এটা বাদ, এই যেটা বাদ, এটার সাথে আড়াআড়ি গুণ হবে। দেখেন 8 নং 72, সাথে ভ্যাং করতেছে এটা, 8 নং 72 আর 7 × 11 হচ্ছে 77, ঠিক আছে, এই যে 77। এখন দেখেন আবারও এটাই বড়, মানে 8 নং 72, 7 এবং 77, আবারও এটাই বড়, মানে এই তিনটার মধ্যে মাঝখানেরটাই বড়, এটাও ছোট, এটা বাদ, এটা বাদ। তাহলে এখন আরেকটা ভগ্নাংশ বাকি আছে, তাহলে অবশ্যই ওইটার সাথে গুণ করতে হবে, নাহলে তো আমরা ডিসাইড করতে পারবো না। তাহলে দেখেন 9/7 সমান এই যে 5/4 এখন আমরা লাস্ট গুণ করব, মানে আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে আড়াআড়ি গুণ করে দেখা যাচ্ছে যে এই তিনটার মধ্যে মাঝখানেরটা বড়, কিন্তু আরেকটা বাকি আছে। এখন এই বড়টার সাথে আমরা ওটা গুণ করব, কারণ এখানে তো বড়ই দরকার, ছোট তো দরকার নাই। এবার দেখেন 4 নং 36, 5 × 7 = 35, মানে এতক্ষণ যেটা বড় ছিল এটা কিন্তু এখন ছোট হয়ে গেছে, আরেকটা বড় দেখা যাচ্ছে এখানে, এই যে এটা বড়, এই দুটা সংখ্যার মধ্যে এটা বড়। তার মানে এখন ফাইনালি বড় কে? সবার মধ্যে বড় হচ্ছে 5/4। এইটা একটা কমন একটা ট্রিক, কমন ট্রিক মানে হচ্ছে যে আপনি ম্যাক্সিমাম জায়গাতে এটা পাবেন। তা আপনি এটা অবশ্যই ট্রাই করবেন, এটা সঠিক একটা নিয়ম, কোনো ভুল নাই, এটা দিয়ে আপনি সহজে অঙ্ক করতে পারবেন, 80 থেকে 90% অঙ্ক করতে পারবেন। কিন্তু যেই 10% অঙ্কে আপনি আটকে যাবেন, ওটা আমি আজকে দেখাবো, ওখানে আপনি মজা পাবেন। তো এটুকু বুঝছেন কিনা একটু কমেন্টস করে দেন। আড়াআড়ি গুণ করে উপরের দিকে যাইতে হবে, নিচে আসা যাবে না, নিচে আসলে আবার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। তো উপরে যাওয়ার পরে যেটার উপরে মান বড় সেটাই বড়, মানে বড়টাই বড়। আড়াআড়ি গুণ করার পরে যেটার মান বেশি পাওয়া যাবে সেটাই বড়, আর যেটার মান কম পাওয়া যাবে সেটাই ছোট, এভাবে আর কি। যদি বলে যে এর মধ্যে কে ছোট, তখন আমরা বড়গুলাকে জাস্ট ডিনাই করবো, স্কিপ করবো, আর ছোটগুলা নিতে থাকবো। এমন করতে করতে আমরা সবার ছোটটা পেয়ে যাবো আর কি। এই হচ্ছে একটা কমন ট্রিক। আচ্ছা, লিখছে যে বুঝতে পারছি, দেখ তুলি, অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু একটু করে শেয়ার করেন, একজন দুজন করে একটু একটু করে শেয়ার করেন, তাহলে দেখবেন লাইভ গুলো আরো ফ্রুটফুল হবে, আমাদের কাজের গতিও বাড়বে। আচ্ছা, আমরা সামনে যাই, কারণ আমরা বেশ কিছু অঙ্ক না করলে বুঝতে পারবো না। এই যে এখানে বলতেছে যে কোন ভগ্নাংশটি 3/2 থেকে বড়। এখন দেখেন আমরা যদি সবসময় আড়াআড়ি গুণ করতেই থাকি, তাহলে এর সাথে সব গুণ করতে হবে। এখানে একটা ভগ্নাংশ দেওয়া এবং এর থেকে বড় কে সেটা বলা আছে।
তাহলে আমরা যদি আর গুণ করতে থাকি সবসময় কাজটা সহজ হবে না, কারণ দেখেন এখানে দুইটা করে অঙ্ক আছে, এই যে দুইটা করে ডিজিট দেওয়া আছে, 2 ডিজিট নাম্বার। তাহলে 11 আর 33 গুণ করতে গেলে এখানে জটিল হবে। তারপরে দেখেন এই যে এখানে একটা 27 সংখ্যাটা আছে, 27। যদি আপনি কখনো এই 27-এর সাথে 33 গুণ করেন, কারণ আমরা তো সবগুলা গুণ না করা পর্যন্ত বুঝতেই পারবো না যে কে বড় কে ছোট, মানে সবার সাথে সবার একটা যুদ্ধ হবে। মানে একটাকেও যদি বাদ দিই তাহলে তো আমরা ডিসাইড করতে পারবো না। তাহলে 27 আর 33 যখন গুণ করবেন তখন কিন্তু গুণ বড় হবে, আবার এই যে দিক দিয়ে গুণ হবে, এবং আরো থাকতে পারে, ধরেন এখানে এখানে 15 থাকতে পারে, এখানে 13 থাকতে পারে, তখন আপনি কি করবেন দেখেন খুবই কঠিন। 15 আর 13 আছে, তাহলে 15 দিয়ে 13 গুণ, 27 দিয়ে 13 গুণ, এই কাজগুলো কঠিন হবে। কিন্তু কখন সহজ? সহজ হচ্ছে আপনার এই যে এরকম, এই যে ইজি আর কি, 3 নং 27, 4 7 28, 5 নং 45, 6 7 42, এগুলো হচ্ছে ইজি। কিন্তু কেউ আপনাকে দেখাবে না যদি কোনোদিন এই জায়গাটায় 19 থাকে। কেউ বলছে আজ পর্যন্ত আপনাকে? আপনি নিজেকে প্রশ্ন করবেন যে কেউ বলছে কিনা আপনাকে আজ পর্যন্ত যে এই জায়গাটায় যদি 19 থাকে, আর এখানে 17 থাকে, এখানে 15 থাকে, আর এখানে 14 থাকে, তখন আমি কি করব? তখন আমি কি করব? তখন কি করব মানে কিভাবে আপনি এতগুলা গুণ করবেন সহজে? ধরেন এই যে এখানে 14, তারপরে এখানে 13, এখানে 15, এখানে 14, তখন আপনি কিভাবে অঙ্কটা করবেন? ধরেন এই যে গুণ 14 17 13 19, মানে বারবার গুণ করতে গুণ করতে আপনি নিজেই কিন্তু বিপদে পড়ে যাবেন। এটা আজ পর্যন্ত কেউ বলে নাই আপনাকে যে এখানে একটা বিপদ আছে। তো আরো বিপদ আছে, এটাই যে একমাত্র বিপদ বিষয়টা এমন না। আড়াআড়ি গুণ দিয়ে সবসময় কাজ হবে না। যেমন দেখেন আরেকটা জিনিস দেখাই আমি, এই যে দেখেন এটাও যদি আপনি আড়াআড়ি গুণে হয়তো করতে পারবেন। এই দেখেন বড় বড় আসতেছে কিন্তু, এই দেখেন 36 16, এগুলা কিন্তু আমার বানানো কোনো ম্যাথ না। আপনি দেখেন সবগুলা বিসিএস এ আসা ম্যাথ, রেফারেন্সের ম্যাথ আর কি। এই যে 41তম বিসিএস এ আসছে। এই যে আড়াআড়ি গুণ করতে গেলেই বিপদে পড়বেন আপনি। 18 আর 31, 16 আর 12, মানে এগুলা আরো জটিল থাকতে পারে, আরো জটিল থাকতে পারে। এই যে আরো জটিল, মানে আপনাকে কি আজ পর্যন্ত কেউ বলছে যে এই অঙ্কটা আড়াআড়ি গুণ দিয়ে কেউ করে দেখাইতে পারছে? এটা তো সম্ভব না। কিভাবে আড়াআড়ি গুণ করবে? এখানে একটা √0.3 একটা সংখ্যা, √0.3, এই সংখ্যাটা দিয়ে আপনি কিভাবে আড়াআড়ি গুণ করবেন? কাকে গুণ করবেন? এটা দুইবার বিসিএস পরীক্ষা আসছে, দুইবার। এইটা দুইবার বিসিএস পরীক্ষায় আসছে, 26তম আর হচ্ছে 15তম। এইটা তো প্রাইমারি পরীক্ষাতেও আসছে। মানে এটা আপনি অবশ্যই দেখে থাকবেন কোনো না কোনো গাইড বইয়ে, আপনি 100% দেখে থাকবেন, আপনার সামনে পড়বে টুডে ও টুমোরো। এই অঙ্কটা আপনি আড়াআড়ি দিয়ে করতে পারবেন না। তাহলে যারা একটা নিয়ম শিখছেন যে আড়াআড়ি গুণ করে ছোট বড় নির্ণয়, তারা কিন্তু বিপদে আছেন। কিরকম বিপদে? এই জাতীয় যদি দুই একটা অঙ্ক সামনে পড়ে, বা ভগ্নাংশ যদি 2 ডিজিটের হয়, দুইটা করে অঙ্ক দিয়ে যদি ভগ্নাংশ হয়, তাইলে কিন্তু আপনি আড়াআড়ি গুণে 100% আপনি বিপদে পড়ে যাবেন, মানে দেরি হবে, ডিলে হবে। এটা থেকে বাঁচার একটা উপায় আছে। যেমন আরেকটা অঙ্ক দেখেন, এই যে এটাও পিএসসির একটা কোশ্চেন। এতে মানের ঊর্ধ্বক্রমে সাজালে, ঊর্ধ্বক্রমানুসারে মানে হচ্ছে যে উপরের দিকে আর কি, ছোট থেকে বড়। অধক্রম মানে বড় থেকে ছোট। তো এইভাবে সাজাতে গেলে আপনার প্রত্যেকটার মধ্যে জানতে হবে কে বড় কে ছোট। এই শুদ্ধ উত্তর কোনটি আর কি। এখন দেখেন, এখন যদি আপনি আড়াআড়ি গুণ করেন, আবারও একই প্রবলেম। এই রুট, এইটা দিয়ে আড়াআড়ি গুণ করা আর √2 দিয়ে গুণ করা, মানে একই। তখন আমাদের একটা উপায় আছে, সেটা হলো পয়েন্টে কনভার্ট করা, এছাড়া উপায় নাই। এটাই আজকে দেখাবো, তাহলে মানে আপনার বিপদটা অলরেডি কেটে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো একটু কমেন্টস করেন দেখি, আমি একচেটিয়া বলেই যাচ্ছি।
মানে আপনি প্রবলেমটা বুঝতে পারছেন কিনা, যে এটা একটা প্রবলেম, জাস্ট লিখে দেন যে ইয়েস লিখে দেন, এটা যে একটা প্রবলেম। এই প্রবলেমটা তো আপনি শিখেন নাই, আপনি তো শিখছেন একটা জিনিস আর আর গুণ, এটা তো আমি জানি 90 থেকে 95% মানুষ একটা নিয়মই জানে, সেটা হলো আর আর গুণ করে তাড়াতাড়ি করা যায়, এটাই জানে, কারণ তারা এগুলো নিয়ে ভাবে না। এই যে অঙ্কটা আসছে, এটা তো বিসিএস এর একটা প্রশ্ন, এটা নিয়ে ভাবে নাই, কিন্তু অন্যগুলো চিন্তা করলে কিন্তু করা যায়। হ্যাঁ, আর আর গুণ কোনো ভুল সিস্টেম না, আর আর গুণ অবশ্যই একটা সঠিক পদ্ধতি, তবে সহজ ম্যাথ গুলা হয়, যেমন এই যে এটাও একটা বিসিএস পরীক্ষার প্রশ্ন। দেখেন কে সবার ছোট, তো এগুলো সবাই আর আর গুণ করে ফেলে, তো সেটা তো আপনি করবেন অবশ্যই। আর যদি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন হয় তখন কিভাবে করবেন সেটা আমি দেখাবো। ওকে, এই যে আমরা এখান থেকে আসব, কোন ভগ্নাংশটি 3/2 থেকে বড়? তাহলে আপনি শুরুতেই যেটা করবেন, যে 3/2 এটাকে পয়েন্টে নিবেন, এভাবে আগে একটা দশমিক দিবেন, দিলে এখানে শূন্য হয়ে যাবে। এটা ভাগের সিস্টেম, যেমন 2 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে আগে অবশ্যই আমাকে একটা দশমিক দিতে হয়। এটা পয়েন্টে মিস করতেছে কোথায় যেন, আগে একটা পয়েন্ট দিতে হবে, দেওয়ার পরে এখানে একটা শূন্য আসবে, তাই না? আমরা যদি নর্মালি এই ছোট ক্লাস মানে ছোট বাচ্চাদের মতো ভাগ করি, ওই 3, 4, 5 এর মতো, তাতে তো এরকমই হয়, আগে একটা দশমিক তারপর শূন্য। ওই কাজটা আপনি এখানেই করতে পারবেন, এখানে একটা দশমিক দিলে একটা শূন্য আসবে। তারপর দেখেন এই 3 20 মধ্যে কতবার যায়? 6 বার যায়, যে 3 6 18, এটাই তো। তারপর একটা টান দেন, এখানে টান দিয়ে বিয়োগ করে নামান এখানে, তাই না? এই যে তো এবার আপনি ধরেন এখানে নামাইলেন, কত আসলো? 2 আসলো, এটা হলো। এখন কথা হচ্ছে সেম কাজটা আপনি এখানে করবেন, যে 20 মধ্যে 3 কয়বার যাবে সেটা আপনি এখানে লিখবেন যে 6 বার যাবে। এক ঘর আপাতত করেন, যদি আমাদের প্রবলেম হয় তাহলে আমরা দ্বিতীয় ঘর করব। এভাবে করা লাগবে না, এই কাজটা আপনি এভাবে করেন। যদিও আমরা জানি যে এখানে বিয়োগফল 2 আসার পরে আবার অটোমেটিক শূন্য আসবে, কারণ দশমিক তো আর বারবার দেওয়ার দরকার নেই, একবার দিলেই আপনি সারা জীবন একটা করে শূন্য পাবেন। দশমিক তো একবারই বসে, 20 হবে, আবার 318, বারবার এরকম 0.66 আসতেই থাকবে। তা আপনি একটা বের করলেন, এটার মান হচ্ছে 0.6, এই যে দেখেন 0.6। এখন এই প্রত্যেকটার এক ঘর বের করেন আপনি, প্রত্যেকটার। যেমন এখানে আপনি যেটা করবেন, এখানে একটা দশমিক দিবেন, তাহলে এটা হয়ে যাবে 330। নিজেকে একটু প্রশ্ন করেন তো, যে 330 কে 50 মানে শূন্যটা কেন আসলো? এটা তো আমরা জানি যে একটা পয়েন্ট দিলে একটা শূন্য আসে। আপনি আপনাকে প্রশ্ন করেন যে 330 কে কি আপনি 50 দিয়ে ভাগ করতে পারেন না? আপনি একটু ভাবেন যে 300-র মধ্যে 50 কয়বার যায়? 300-র মধ্যে 50 যায় 6 বার, এই যে 6 বার যায়, মানে 7 বার তো আর যাবে না, কারণ আমরা জানি 7 50-এ 350, 50 গুণ 7 350, তার মানে 6 বারই যায়, এক ঘরই থাকুক। আবার দেখেন পরেরটা, আমার কিন্তু 1 সেকেন্ড করে সময় লাগবে সবগুলো ভাগ করতে, 1 সেকেন্ড মাত্র লাগবে। মানে আপনাকে বুঝাচ্ছে এই জন্য আমার লাগতেছে 2 মিনিট, আপনি যখন বুঝে যাবেন তখন আবার আপনার লাগবে 1 সেকেন্ড করে। একটা দশমিক দিতে আর একটা শূন্য বসাতে 1 সেকেন্ডই লাগবে। আর 80-র মধ্যে 11 কয়বার যাবে? এটা কখন আপনার ব্রেনে 1 সেকেন্ডে খেলবে? আপনি যখন পর্যাপ্ত প্র্যাকটিস করবেন। তা আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে তো সহজ জিনিসও খেলবে না, আর প্র্যাকটিস করলে তো আরো কঠিন জিনিসও খেলবে মাথায়, যে কার মধ্যে কি হচ্ছে সব খেলবে। তাহলে গণিতে ভালো করার একমাত্র উপায় কি? সেটা হচ্ছে পর্যাপ্ত প্র্যাকটিস করা, আর ওটাই আমরা করছি আজকে আর কি। আমাদের আজকের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো প্র্যাকটিস করা। তো দেখেন তো কারা কারা আলোচনা বুঝতেছেন, একটু কমেন্টস করতে থাকেন। আপনি বলেন যে 0.6 বড় নাকি 0.7 বড়? আমার কিন্তু মাত্র 3 সেকেন্ড সময় লাগছে, চিন্তা করে দেখেন। এটা বের করতে 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে
এখানে সবার বড় মানে এইটার থেকে বড় হচ্ছে এইটা। আমি তো বড় পেয়ে গেছি, তার মানে কিন্তু আমার ওই পর্যন্ত যাওয়া লাগলো না। এত দ্রুত আপনি কোনোদিন করেছেন কিনা একটু কমেন্টস করেন। 3 সেকেন্ডে কোনোদিন করা যায় ভাবছেন কিনা যে এত ভগ্নাংশের একটা ম্যাথ, এটা থেকে কে বড়, এই এতগুলো অপশনের মধ্যে আমি 3 সেকেন্ডে করলাম। তা আবার 2টা অপশন টেস্ট না করেই। এখন আপনি যদি আড়াআড়ি গুণ করে করেন তাহলে তো আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত যাওয়া লাগতো, কারণ আড়াআড়ি গুণ শেষ পর্যন্ত না গেলে তো আপনি বুঝতে পারবেন না যে আসলে কে বড় কে ছোট। শেষ পর্যন্ত যাইতে হবে। আমার কিন্তু শেষ পর্যন্ত যাওয়া লাগে নাই, তার আগেই এই দেখেন রেজাল্ট চলে আসছে, এই দেখেন রেজাল্ট চলে আসছে। তারপরে যাদের সন্দেহ আছে যে ওখানে আরো বড় আছে কিনা, তা আরো বড় থাকলে সমস্যা তো নাই, এর বড় তো এটা। আমি তারপরে করে দেখাচ্ছি, আমি জানি যে অলরেডি মজা পেয়ে গেছেন, এটাও অনেকের কাছে ভালো লাগবে। এইটুকু তারপরে দেখাচ্ছি। এই দেখেন, এই যে দশমিক, আপনি আজকের পরে যে কোনো একটা সাধারণ ভগ্নাংশকে যদি দশমিক সেকেন্ডের মধ্যে না বানাইতে পারেন, তখন আমাকে বললেন যে আমি কি গবেষণা করছি। আচ্ছা, একটু কমেন্টস করেন। এটা যে একটা গবেষণা, এটা আপনি বুঝতে পারবেন আজ অথবা কাল, সমস্যা নাই, আপনারা দেখতে থাকেন। এই দেখেন, এখানে একটা দশমিক দিলেই এখানে শূন্য হয়ে যাচ্ছে, তার মানে 30-এর মধ্যে 6 বার যায়। 6 বার গেলে তো আমার লাভ কি, ওটা তো 6ই। বলতেছে যে কে এটা থেকে বড়। ভাষাটা পড়ে দেখেন, কোন ভগ্নাংশ হচ্ছে এই 6.6 থেকে বড়, তাহলে সেটা তো আমার লাগবে। এবার আসে এই যে এখানে, যদি আমি একটা দশমিক দেই, এখানে যদি আমি একটা দশমিক দেই, তাহলে কিন্তু এখানে একটা শূন্য আসতেছে। এবার আপনারই বলেন যে 130-এর মধ্যে 27 কতবার যায়। চিন্তা করতে অসুবিধা হচ্ছে, আমি সহজ করে দিচ্ছি। 27-এর ডাবল হচ্ছে 54, 54 ডাবল হচ্ছে 108। তাহলে 27-এর ডাবল হচ্ছে 54, 54 ডাবল হচ্ছে 108, 4 বার। 108-এর সাথে 27 দিলে হয়ে যাবে 135। তার মানে খেয়াল করে দেখেন, 5 বার যাবে না, 4 বার যাবে। এই যে মানে 5 বার দিলে 5-20-এ 100, 5-7-এ 35, মানে 135 হয়। এটা তো বুঝছেন, মানে এত ইজি একটা বিষয়। এর থেকে কে বড় আমি 3 সেকেন্ডে বলে দিলাম যে এটা বড়, কারণ আমি ভাগ করে ফেলছি। এখন আড়াআড়ি গুণ করলে আমার এখানে আরো দেরি হইতো, এটা সত্যি। তো আপনারা আগে ভগ্নাংশটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, যে দেখবেন যে ইজি কিনা। যদি দেখেন যে সহজ আছে, তাহলে আপনি আড়াআড়ি গুণে করবেন। আর যদি দেখেন ক্রিটিক্যাল, তাহলে আপনি দশমিকে চলে যাবেন, অবশ্যই লাভ হবে আপনার। ভালো লাগছে কিনা একটু কমেন্টস করে দেন। এই ধরনের আপনি আনকমন চিন্তা ভাবনা, গবেষণা আপনি আমার কাছে পেয়ে যাবেন অবশ্যই, ইনশাআল্লাহ। কমেন্টস করতে হবে, সাথে যুক্ত থাকতে হবে আর কি। আপনি যদি কষ্ট করে দেখেন তাইলেই না শিখতে পারবেন, মানে ইচ্ছা আগ্রহ থাকতে হবে আর কি। আমরা তো ধরেন আয়োজন করতেছি, আর ভিডিওটা আপনার বাসায় পৌঁছে দিচ্ছি, এখন আপনি যদি না দেখেন তাহলে আপনার আগ্রহ নাই, তাহলে তো সেখানে আমাদের কোনো ব্যর্থতা নাই। এই হলো বিষয় আর কি, অর্থাৎ নিজের একটু আগ্রহ থাকতে হবে। এরপর আপনি দেখেন আমরা কি শিখাই, কি চমৎকার করে আমি পয়েন্ট সেকেন্ডে সেকেন্ডে বানাই ফেলতে পারতেছি। এরকম আপনি দেখতে চান, আমি দেখেন সেকেন্ডে সেকেন্ডে ভগ্নাংশ বানাই দেখাবো। যে এরকম দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে হবে, এটা হলো থিম। তো এখানে সিস্টেম কিন্তু ওই ছোট ক্লাসের মতোই, যে ভাগ করা। এইভাবে ভাগটা না করে আমরা এইভাবেই করতে পারি, এটা বুঝাচ্ছি। জাস্ট এই চিন্তাটা আপনি এখানে করবেন। দেখেন কে বড়, এটা তো অলরেডি আমরা করছি, এটা যদিও আমরা এটা আগের ম্যাথ। এই যে এখানে দেখেন, এর মধ্যে কে বড়, তা আপনারা এইভাবে পয়েন্টে কনভার্ট করে করে করতে পারবেন এগুলো। যেমন আমি দেখাই আপনাকে কিভাবে পয়েন্টে কনভার্ট করে করবেন। আড়াআড়ি গুণ করতে পারেন, তো অনেক সময় দেখা যায় একটু ঝামেলা হতে পারে। যেমন 13-11 কত ঝামেলা, 6-24-এ কত ঝামেলা, অনেক গুণ অনেকে জানে না। তবু ভালো যে এখানে উপরে 1 ডিজিট করে আছে। একটু ভাবেন তো, যদি এখানে একটা 18 দিই আমি, এই যে 18 দিলাম, আর এখানে একটা 13 দিলাম, একটু ভাবেন আপনি কি দিলাম আমি।
এখন বলেন তো আপনি 18 আর 11 আর 24 আর 13 গুণটা কষ্ট হবে না? আপনি 24 আর 13 গুণ করতে আপনার চলে যাবে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, এদিক দিয়ে 10 সেকেন্ড। তারপরে আপনি জানলেন যে দুটার মধ্যে কে বড়, অলরেডি 20 সেকেন্ড 30 সেকেন্ড নাই। তারপরে ওইটা একটা দিয়ে আবার গুণ করলেন, আরো 30 সেকেন্ড নাই, মানে আপনার 1-1.5 মিনিটের একটা ঘটনা এখন ঘটে যাবে। এই সবগুলো অবশ্যই আপনি 1-1.5 মিনিট তো দূরের কথা, আপনি জাস্ট 5 সেকেন্ড করে সময় নেন দশমিক বানানোর জন্য, দেখবেন 20 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। তো আমরা কিভাবে করবো দ্রুত দেখেন। সবাই রেডি? সবাই যদি রেডি থাকেন তাহলে দেখেন এই যে, আচ্ছা এটা তো না, এই যে এটা, তো এর মধ্যে কে বড়? এটা 41তম বিসিএস প্রিলিমিনারি একটা প্রশ্ন আর কি। এটা প্রথমেই দশমিক দেওয়া মাত্রই দেখেন এটা একটু ইয়ে করেন তো, ওই যে রিফ্রেশ দিয়ে দেন, এখানে কি যেন প্রোগ্রাম উঠে আছে। হ্যালো, এই যে ভাই, আহা প্লিজ, হ্যালো, এই যে হেডফোন প্রবলেম হচ্ছিল, একটা খেয়াল করতে হবে, হেডফোন দেওয়া যাবে না, একটা প্রবলেম হচ্ছিল, আপনাকে তো একটু খেয়াল করবেন আর কি, লাইভে আছি না। এই যে এখানে এটা কি কোনো টাচ প্রবলেম করছে কিনা, এই যে ফুলটা এটা সরাই ফেলেন তো। আচ্ছা এটা থাকুক, সাইডে থাকুক। আচ্ছা একটু খেয়াল রাখেন, ওকে। আমরা আর বেশিক্ষণ, আমরা তো এমনিতেই জাস্ট 1 থেকে 1.5 ঘন্টার বেশি তো লাইভ হবে না, ঠিক আছে? ওটুকু সবার একটু ধৈর্য লাগবে, যাক অসুবিধা নাই। দেখেন এখানে পয়েন্ট দিলেই 50, তাহলে আপনারা বলেন যে এই 50-এর মধ্যে 12 কয়বার যায়? এটা কি আপনার মানে কয় মিনিট সময় লাগবে আপনার? 1 সেকেন্ডই বুঝো, 4 × 48, 1 সেকেন্ডেরই তো কাজ, প্রত্যেকটা জায়গায় 1 সেকেন্ড। এই দেখেন দশমিক দিলে 60, তাইলে আমরা জানি 5-13 65, তাহলে 4-13 52। তারপরে দেখেন দশমিক দিলে 110, তা আমরা জানি যে 4-24 96, সবই 4। আবার দশমিক দিলে 30, তো এটা 3 আসতেছে আর কি, 3-8 24। হ্যাঁ এরকম সমস্যা হতে পারে যে দেখা গেল যে একই রকম মান অনেকগুলো চলে আসছে, সমস্যা নেই, আরেক ডিজিট বের করলেই হয়ে যাবে। প্রথম ডিজিটে যদি কাজ না হয় তাহলে দ্বিতীয় ডিজিটে আপনার হয়ে যাবে। এটা তো আমরা বুঝতে পারলাম যে এটা ছোট, মানে 3-8 24, তাহলে এটা বাদ, সবগুলোর প্রথম ডিজিট একই শো করছে। এখন দেখেন 4-12 যদি 48 হয়, হাতে থাকে 2, তো 2 এর পিছনে অটোমেটিক 0, কারণ দশমিক তো দেওয়াই আছে 20, তো 20-এর মধ্যে 12 যাবে মাত্র একবার, বুঝছেন তো? মানে 4-12 48, 4-12 48, হাতে আছে 2, 2 এর পিছনে 0, 20, 20-এর মধ্যে 12 যাবে মাত্র একবার। এখানে আসেন 4-13 52, 4-13 কত 52, হাতে আছে 8, 8 মানে 80 আর কি, অটোমেটিক 80। তাহলে 80-র মধ্যে 13 আবার কয়বার যায়? 80-র মধ্যে আমরা জানি যে 5-13 65, 6-13 কত 78, 6 বার যাবে, 6 বার যাবে, চিন্তা করে দেখেন। দেখেন এটা 41, এটা 46 হয়ে গেছে অলরেডি। মানে আপনি এভাবে ভাবতে পারবেন, প্রথমে 4-13 52, হাতে আছে 8, 8 মানে অটোমেটিক 80, 80-র মধ্যে 13 যাবে 6 বার, 6-13 78, 5-13 65। আচ্ছা এটা দেখেন 4-24 96, তাহলে এদিকে আছে 4 আর 10, তার মানে কত 14 আছে, 14 পিছনে একটা শূন্য দেন, তার মানে 140, বুঝছেন তো? 4-24 96, হাতে আছে 14, 14-র পিছনে শূন্য দেন, 140, 140-এর মধ্যে 24 যাবে কতবার? দেখেন তো কতবার যায়? 6-20 120, 4-24 মানে 144, 6 বার যায় না, 5 বারই যায়। দেখেন এই যে 5 বার, আশা করি বুঝতে পারছেন। 140-এর মধ্যে 24 5 বার যায়, কত হয়? 5-24 120, 5-24 120, কিন্তু 6-24 144। তারপর দেখেন ক্লিয়ারলি এটা আনসার, এই যে এটা আনসার।
ওটা তো আগেই বাদ, ওটা তো 0.3। এইভাবে আপনি আরো সূক্ষ্মভাবে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এদের দশমিক মানগুলো কেমন ছিল। পয়েন্ট এখন আপাতত যদি কারো কাছে কঠিন মনে হয়, একসময় আপনি দেখবেন এখানে আরো একটা মজার বিষয় হচ্ছে প্রত্যেকের পরিচয় একসাথে পাওয়া যাচ্ছে, কিন্তু আড়াআড়ি গুণ কিন্তু রেজাল্ট বের হচ্ছে ঠিকই, কিন্তু আপনি কিন্তু বুঝতে পারছেন না যে আসলে কার মানটা কত ছিল। মানে এটা জাস্ট একটা বড়টা বের হয়ে যাচ্ছে, কিন্তু সবার পরিচয় পাওয়া যাচ্ছে না। তো আশা করি এইটা অন্তত পক্ষে ভালো লাগবে। তো আমি আরো ক্রিটিক্যাল 2টা অঙ্ক দেখাবো, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু কমেন্টস করে দেন সবাই। খুবই চমৎকার একটা বিষয়। এই যে আপনি দেখেন, এই যে এটাও করতে পারবেন। তো কোনটা দেখাই? একটা ক্রিটিক্যাল একটা দেখাই। ধরেন এই যে এটা, এখানে কোন ভগ্নাংশটি সব থেকে বড়? তাহলে এটা তো পয়েন্টেই আছে, তাই না? এই যে পয়েন্টেই আছে। এটা দেখেন, এখন তো আপনি চাইলেও আড়াআড়ি গুণ করতে পারবেন না, এটা তো আপনি স্বীকার করতে হবে আপনাকে। এখানে পয়েন্ট দিলে এটা 10 হয়ে যাবে, তারপর দেখেন 3 বার যাবে, 3 3 9। তো আমরা 2 ঘর আগেই বের করে রাখি, বা 1 ঘরও বের করে রাখতে পারি, অসুবিধা নেই। দেখেন 2 ঘর বের করতে পারি। যখন আমাদের এখানে কোনো কিছু করার থাকে না, তখন পিছনে অটোমেটিক শূন্য দিতে পারি, যখন কিছু করার থাকে না। 3 3 9, হাতে আছে 1, তার মানে আরো করার আছে, 1 মানে 10। 10-এর মধ্যে আবার 3 বার যাবে, এই যে এখানে তো কিছু করার নাই, জন্য শূন্য, কিছু নাই। এইটা দেখেন, দশমিক দিলে 20, তাহলে 4 5 20 মিলে গেছে, কিন্তু মানে 4 5 20 মিলে গেছে। যেহেতু মিলে গেছে, তার মানে আর কিছু করার নাই। যখন কিছু করার থাকে না, তখন আমরা শূন্য দিতে পারি। এই তিনটার মধ্যে দেখেন কে বড়? 30 33 নাকি 40 বড়? একটু ভাবলেই দেখবেন যে 40 বড়। তো অনেকেই ভাববে যে তাইলে ঘটনা কি দাঁড়াচ্ছে, এখানে বড় বলছে, এটা বড়, এটা ছোট। আরেকটা অপশনে দেখা যাচ্ছে যেটা ছোট তারই বর্গমূল, এই দেখেন ছোটটার বর্গমূল। তার মানে ডিসিশন কি দাঁড়াচ্ছে, যেখানে যে ছোট তার বর্গমূল, আমরা জানি বর্গমূল করলে আরো ছোট হয়, মানে কমে যায়, তাহলে সবাই দাগে দেবে এটাই বড়। কিন্তু না, এখানে এটা খুবই ট্রিকি একটা কোশ্চেন, মানে পিএসসির আনকমন কয়েকটা প্রশ্নের মধ্যে এটা আছে। এখানে একটা নোট হবে, মানে যার সব থেকে ছোট হওয়ার কথা ছিল সেটাই সব থেকে বড় হবে। এই বর্গমূলটা আমি পরে দেখাচ্ছি আপনাকে। এটা 0.5 আসবে, শুরুতেই 0.5 আসবে, তারপর আরো আসবে, অনেক কিছু আসবে, শুরুতেই 0.5 আসবে। তাইলে মানে কারো কারো বর্গমূল তার নিজে থেকে বড় হইতে পারে, সেখানে একটা সীমানা আছে। এটা আমি লিখে দিচ্ছি, নোট, এই যে নোট। নোট লিখবেন, নোটটা হবে যে 0 থেকে 1 পর্যন্ত, এই দেখেন 0 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলো বর্গ করলে কমে, উল্টা আর কি। দেখেন বর্গ করলে কমে, আর বর্গমূল করলে বাড়ে। বর্গমূল করলে বাড়ে, এই তথ্যটা খুবই আনকমন, এই যেটা। তবে ঘটনাটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ঘটে। মানে আপনারা সারা জীবন পড়ে আসছেন যে বর্গ করলে বাড়ে আর বর্গমূল করলে কমে, এটাই জানেন সবাই, 95% মানুষ। কিন্তু দেখেন এমন একটা জায়গা আছে, এমন একটা জায়গা আছে যে জায়গাটার মধ্যে একটা ব্যতিক্রম ঘটনা ঘটে, উল্টা ঘটনা ঘটে। বর্গ করলেই কমে আর বর্গমূল করলেই বাড়ে। আপনি চাইলে ক্যালকুলেটর দিয়ে ট্রাই করে দেখতে পারেন। এগুলো হচ্ছে দশমিক জাতীয় সংখ্যা, 0 আর 1 এর মাঝখানে সংখ্যাগুলো। তো এই প্রশ্নগুলাই, এই আনকমন কোশ্চেন গুলোই এই পিএসসি বিভিন্ন সময় জনসম্মুখে নিয়ে আসে আর কি। পিএসসি জাতিকে জানাতে শিখাতে চায় যে এরকম অনেক কাহিনী আছে। তাহলে দেখেন এটা এইভাবে শিখতে হবে আপনাকে। কারণ আপনি যদি খালি আড়াআড়ি গুণ নিয়ে পড়ে থাকেন, তাহলে তো এত কিছু জানতে পারবেন না। স্যার একজন লিখছে, বুঝতে পারছি। আচ্ছা, একজন লিখে খুব সুন্দর হয়েছে স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের কাছে যেমনই হোক মোটামুটি পৌঁছাতে পারতেছি।
তারপরে লাইটিং মনে হচ্ছে কর্নারে একটু এখনো প্রবলেম আছে নাকি, আছে না? আচ্ছা আচ্ছা, তার মানে দেখেন এটা আমরা আরো আপডেট করে ফেলবো, একটা প্রবলেম আছে, কর্নারে চলে গেছে প্রবলেমটা। তো দেখেন এই বর্গমূলটা কিভাবে করবেন আমি এখন দেখা দিচ্ছি আপনাকে, এখনই দেখা দিচ্ছি। তারপরে যে এগুলা রুট টু কিভাবে দ্রুত বের করবেন এটা দেখা দিচ্ছি আপনাকে, তাইলে কাজ হয়ে যাচ্ছে। কিভাবে বের করবেন, আচ্ছা এখানে যে বোর্ডে যাওয়ার জন্য যে ইয়েটা ছিল প্রোগ্রামটা চালু করে দিয়ে যায় নাই, এই আরেকটা নোট আছে একটা যে আমরা বোর্ডে ঢুকবো, এটা চালু করে দিয়ে যায় নাই। হ্যাঁ কোথায় আছে বলে যায় নাই, তাই না? এটা না তো, আপনি শিখেন না এটা, এই যে আসছে, এটা থাকবে, এটা থাকবে। হ্যাঁ আচ্ছা, এইটা ক্লিন করতে হবে, তারপরে চলে গেছে। হ্যাঁ। আচ্ছা দেখেন আমরা এখন জাস্ট একটু বর্গমূল নিয়ে আলোচনা করব, এই বর্গমূলটার পরে আমরা গুণ ভাগে চলে যাব আর কি। আমরা যদি এখানে চিন্তা করি যে বর্গমূল লিখে দিলাম, এই দেখেন বর্গমূল, হ্যাঁ ব্ল্যাক আসে না, হোয়াইট ভালো আছে। আচ্ছা লেখেন বর্গমূল, সত্যি এটা ভালো আছে? আমার তো মনে হয় না, ব্ল্যাকই তো মনে হয় ভালো আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন। তো বর্গমূলের ক্ষেত্রে আমি জাস্ট আপনাকে একটা ট্রিক শিখিয়ে দিই। তো দেখেন 3-এর বর্গমূল 3 দিয়েই করতে হবে, মানে 3-এর নিচে যে বর্গ সংখ্যা 1 সেটা লিখে করতে হবে আপনাকে। 3-এর মানে বর্গমূল বের করার সিস্টেম হচ্ছে আপনি যার বর্গমূল বের করবেন তার নিচে যে বর্গ সংখ্যা আছে তার বর্গমূল আগে করতে হয়, কারণ 3 তো বর্গ সংখ্যা না, 3-এর নিচে বর্গ সংখ্যা হচ্ছে 1, এটার বর্গমূল আপনাকে আগে করতে হবে, করে এখানে লিখতে হবে যে 1-এর বর্গমূল 1। এই জন্য 3-এর বর্গমূলটা 1 দিয়েই শুরু হয়, 3-এর বর্গমূল 1 দিয়ে শুরু হয়। তো 5-এর বর্গমূল কেন 2 দিয়ে শুরু হয়, কারণ 5-এর নিচে বর্গ সংখ্যা আছে 4, এটা হলো মানে লজিক আর কি। তাহলে 30-এর বর্গমূল খেয়াল করে দেখেন, 30-এর বর্গমূল, 30-এর নিচে বর্গ সংখ্যা আছে 25, তাহলে এটা 5 দিয়ে শুরু হবে, 5 দিয়ে শুরু হবে। 30-এর বর্গমূল 5 দিয়ে শুরু হবে। এখন দেখেন বর্গমূলের একটা নিয়ম হচ্ছে যে 2 ঘর করে সিলেক্ট করতে হয়, 2 ঘর। তো এখানে যেহেতু 2 ঘর আছে তাহলে 2 ঘর নেবেন, আর এখানে 1 ঘর আছে 1 ঘরে নিতে হবে। কিন্তু এই যে অঙ্কটা 0.3, এটা কিন্তু 2 ঘর বানানো যাচ্ছে, মানে এটাকে 0.30 ধরেই বর্গমূলটা করতে হবে, এটা হলো রুল আর কি। আমি আবার বলছি 0.3 থাকলে 0.3 বর্গমূল করা যাবে না, এটা 0.30 বর্গমূল করতে হবে। কিন্তু শুধু 3 থাকলে 3 বর্গমূলই করতে হবে, মানে 3 থাকলে তো 3-এর বর্গমূলই করতে হবে, 3 আর 30 তো এক জিনিস না। আমি আবার বলছি 3 আর 30 এক জিনিস না, বাট 0.3, এই দেখেন আমরা এই যে 0.3 আর 0.30 একই জিনিস, সেম জিনিস, এই যে সেম সেম জিনিস, এটা বুঝলেই হচ্ছে। মানে 3-এর বর্গমূল এক জিনিস, 30-এর বর্গমূল আরেক জিনিস, কিন্তু 0.3 মানে 0.30, এটা ছাড়া বর্গমূল হবে না। তাইলে দেখেন এখানে পয়েন্ট দিলাম আর এখানে 25 দিলাম, কারণ বর্গমূলের নিয়ম হচ্ছে যে বর্গ সংখ্যার বর্গমূল হবে, তার এর নিচে যে বর্গ সংখ্যা আছে 25, এটার বর্গমূল হবে। তাহলে দেখেন শুরুতেই দশমিক,
দশমিক দেওয়ার পরে 25 বর্গমূল 5, তাহলে কয় সেকেন্ড লাগলো? আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে 0.3 এটাকে ধরতে হবে 30, তাইলে না আপনি বুঝবেন যে এটা 5 আসবে 5। এইটা জানলে অন্তত প্রথম ডিজিটটা আপনি 1 সেকেন্ডে বের করতে পারবেন। আর তারপরে যেই ডিজিট গুলো বের করে সেটা হচ্ছে এটা ডাবল নিতে হয়, এখানে বিয়োগ করতে হয়, এগুলো তো আপনারা একদম বইতেই পেয়ে যাবেন, 9-10 এর বই আছে। এখানে বিয়োগফল নিবেন আর এখানে ডাবল করে আবার করবেন, তাহলে পরেরটা পেয়ে যাবেন। অথবা আমরা আমাদের যে বিস্তারিত ক্লাস আছে সেখানে আমরা শিখে। কিন্তু আপনাকে একটা ট্রিক দিয়ে দিলাম, এটাই আপনি ধরেন অনেক এগিয়ে গেলেন আজকে ফ্রি ক্লাসে। তাহলে ভাবেন এটা যে 30 ধরতে হবে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের যে মূল আলোচনা ছিল, এই যে এখানে এইখানে এটা ছিল কত? 0.30, এটা তো 0.30 আছে। মানে আমি একটু তো বললাম যে 0.3 মানেই তো 0.30, দেখেন ওটাই বললাম। এটা মানে 0.33, এটা মানে 0.33। এই যে এখানে একটা 10 ধরলেই বুঝবেন যে বারবার এভাবে যাচ্ছে। এটা মানে হচ্ছে 0.40, কিভাবে? এই যে 4-5-20, মানে এই যে দশমিক দিলে এখানে 20 হবে, 20 4 বার যাবে 0। আর এই মাত্র আমি শিখালাম এই মাত্র যে এইটা হচ্ছে 30, কারণ দশমিক থাকলে মানে 0.3 এর কোনো বর্গমূল হবে না, এটা রুল। কিন্তু আমি দেখাবো আপনাকে আরো। এটা 0.30 ধরতে হবে, ধরলে আপনি বলেন তাহলে এটা 25, মানে পয়েন্ট থাকবে আর কি, পয়েন্ট যেহেতু আছে পয়েন্ট থাকবে, তাহলে 25 ধরলেই তো 5 পাচ্ছেন, এই যে 5। এরপর না আপনি বুঝবেন যে এখানে কে বড়, এই যে কে বড়, দেখেন কে বড়, এবার না আপনি ক্লিয়ার একদম, এটাই বড়। এটা তো আর কোনো ওয়ে নাই, আর কোনো ওয়ে নাই, এটা আর কেউ শিখাতে পারবেন আপনাকে। আড়াআড়ি গুণ তারা এটা জীবনেও করায় না। আপনি 100টা ভিডিও পাবেন আড়াআড়ি গুণের, কিন্তু তাদের কাছে এই কালেকশনটা পাবেন না, কারণ এটা তো করা যায় না। এভাবে বাদ দিয়ে কিছু সহজ ম্যাথের কালেকশন আড়াআড়ি গুণ দিয়ে পড়া দিয়েই মার্কেটে শত শত ভিডিও আছে ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, আর এ দেখেই স্টুডেন্ট ফিদা। 90-95% স্টুডেন্ট ফিদা, মানে ওয়াও টেকনিক আড়াআড়ি গুণ। হ্যাঁ, আড়াআড়ি গুণ অবশ্যই চমৎকার একটা টেকনিক, ওটা দিয়ে আমরাও করাই। কিন্তু যখন আপনি আটকে যাবেন তখন আপনাকে কিন্তু এই ভাগ প্রক্রিয়া মানে পয়েন্ট সিস্টেমে আসতে হবে, এছাড়া আপনার মুক্তির কোনো উপায় নাই। দেখেন এবার কে কে বুঝছেন। তারপরে যদি আপনার আরো এখানে যদি আরো 5 থাকে, ধরেন আরো একটা অপশনে 0.5 আছে, তখন আপনি আরেকটা ডিজিট বের করবেন আর কি। কিন্তু একটা ডিজিট বের করলেই হয়ে যাচ্ছে, কিন্তু খুবই চমৎকার এবং মজার না বিষয়টা। একটু জাস্ট কমেন্ট করে দেন যে মজা পেয়েছেন কিনা, একটু কমেন্ট করে দেন। এখন এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে 0.2 এর বর্গমূল কত, এটা একটু কমেন্টস করেন তো। 0.2 এর বর্গমূল কত? দেখেন আপনি 1 সেকেন্ডে পারেন কিনা। 0.2 এর কোনো বর্গমূল নাই, হয় না। 0.2 মানে 0.20, দুই ডিজিট করে নিতে হয়, এটা হচ্ছে বর্গমূল বের করার নিয়ম, যে 2 ডিজিট করে সিলেক্ট করতে হয়। এখন শুধু 2 থাকলে 2 এরই বর্গমূল করতে হবে, আর শুধু 20 থাকলে 20 এরই করতে হবে। কিন্তু 0.2 থাকলে সেটা 0.2 ধরে করা যাবে না, সেটা 0.20 ধরে করতে হবে। দেখেন 0.20 ধরে করতে হবে। এবার আপনি বলেন 20 এর নিচে বর্গ সংখ্যা কে আছে? 20 এর নিচে বর্গ সংখ্যা কে আছে? দেখি কারা কারা পারেন, একটু কমেন্টস করে দেন। পয়েন্ট আসবে, আগে পয়েন্ট আসবে, যেহেতু শুরুতে পয়েন্ট আসবে। পয়েন্টের বর্গমূল তো আর পূর্ণ সংখ্যা হবে না, পয়েন্ট দিয়ে আসবে। একটু কমেন্টস করেন। এখানে একটু কমেন্টস করে দেন, আমি দেখতেছি যে মানে হয় কিনা আপনাদের। কেউ যদি বুঝে থাকেন তাহলে এখানে কমেন্টস করেন। 20 এর নিচে বর্গ সংখ্যা হচ্ছে 16, আমি বলেই দিলাম যে 20 এর নিচে বর্গ সংখ্যা 16। তাহলে আপনি কত পাবেন? শুরুতে কত পাবেন? শুরুতেই পাবেন 0.4।
আপনার যদি এটা বিশ্বাস না হয় আপনি কি করবেন, আপনি ক্যালকুলেটরের সাহায্যে করবেন। ক্যালকুলেটরে, মোবাইল ক্যালকুলেটরে আপনি 0.2 এর বর্গমূল করবেন, দেখবেন শুরুতে 0.4 আসছে। তার মানে একটু আগে যে আমি তথ্যটা দিলাম যে 0 আর 1 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদের বর্গ করলে কমে আর বর্গমূল করলে বাড়ে। দেখেন এর বর্গমূল এর থেকে বড়, এর বর্গমূল এর থেকে বড়, আর বর্গ করলে কমে যাবে। এই উল্টো জিনিসটা এখানে আসতেছে। তাহলে এটা যদি বুঝে থাকেন আপনারা আরেকটা কমেন্টস করেন তো দেখি। 0.5 এর বর্গমূল কি হবে? এই যে 0.5, 0.5 তার মানে এটা তো 50, 50 এর নিচে আছে 49, এটা 0.7। দেখেন এর থেকে বড় হয়ে গেছে বর্গমূল, আর এই জন্য এটা আসে। তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখেন। আর এই যে গুণ, এই গুণ তো আপনারা পারেনই। 4 দুগুণে 8, 8 8 64, তাই সব জায়গায় 64 আসছে। আর ঘর গুনবেন তাইলে হয়ে যাবে, এগুলো সহজ আছে। যেমন এখানে আছে এক ঘর, এখানে আছে এক ঘর যোগ, এখানে দশমিকের পর আছে 2 ঘর যোগ, এখানে দশমিকের পর আছে 2 ঘর, এগুলো সব যোগ হবে। এক ঘর মানে পয়েন্টের পরে এক ঘর, 2 ঘর 2 ঘর, মানে মোট 5 ঘর হবে পয়েন্টের পরে। এবার আপনারা দেখেন তো পয়েন্টের পরে 5 ঘর কোথায় আছে? 64 তো হবেই, মানে 4 দুগুণে 8, 8 8 64 তো হবেই। এই যে এখানে আছে, এখানে আছে, এই যে এটা অ্যান্সার। এখন এটা তো আমরা অনেকেই জানি যেভাবে 5 ঘর ডানে চেপে যাচ্ছে, কিন্তু কেন চেপে যাচ্ছে সেটা বুঝতে চাইলে এখানে বুঝতে হবে আপনাকে। এই যে এটা হলো 10 দিয়ে ভাগ, তারপর এটা হচ্ছে 100 দিয়ে ভাগ, আর এটা হচ্ছে 100 দিয়ে ভাগ, মানে এখানে মেইনলি গুণ আছে, এই জন্য সুবিধাটা হবে। এই দেখেন গুণ আছে, তাহলে উপরে গুণ হবে 4 দুগুণে 8, 8 8 64, আর নিচে দেখেন একের পরে 5টা শূন্য, এই যে 5টা শূন্য মানে 1 লক্ষ। আর এই ঘটনার কারণেই কিন্তু এই পয়েন্টের পরে 5 ঘর ডানে চেপে যাচ্ছে, মানে এই এক মানেই হচ্ছে পয়েন্ট, আর এই শূন্যগুলাই হচ্ছে যে ডান পাশের চেপে যাচ্ছে আর কি। আশা করি আজকের পরে বুঝতে পারবেন যে কেন আমরা এভাবে অ্যান্সার করি, যে 1 ঘর 2 ঘর 2 ঘর 5 ঘর, আসলে এগুলো থেকে যায়। 1 ঘর মানে 10, 2 ঘর মানে 100, 3 ঘর মানে 1000, এগুলোও নিচে গুণ হয়, গুণ হয়ে এই যে এত বড় একটা সংখ্যা হয়, সেটা পয়েন্টটাকে চাপিয়ে দিচ্ছে। এটা হলো লজিক আর কি। তো যারা মুখস্থ করেন তাদের জন্য কিছু ব্যাখ্যা দিলাম আর কি। এত কিছু করা লাগবে না, আপনি ওইভাবে করে ফেলবেন। এটা দেখেন, এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে দশমিকের পরে 2 ঘর, এটাও দশমিকের পরে 2 ঘর, তাহলে কাটা, মানে দশমিক বাদ। এটাকে এরকম সরাসরি লিখে দিবেন 225, নিচে লিখবেন 75। তো 3 75 225, এই যে বাহ, শেষ অঙ্ক। তো অনেকে দেখে ভাবতে পারে না যে এটা তো আসলে পয়েন্টের ম্যাথ, তাহলে হয়তো পয়েন্টে আনসার আসবে। ভাবেন সমান সমান ঘর থাকলে বাদ। ধরেন আমি আপনাকে দেখাচ্ছি 0.4, আর এখানে আছে 0.08, আর নিচে আছে 0.00 মনে করেন, বা 0.016 এটা আছে মনে করেন। যদি আপনি কখনো দেখেন যে ঘর মিলে গেছে সমান সমান, তাইলে খুবই আরাম, মানে আপনি খুব নিরাপদে অঙ্কটা করতে পারবেন। এই দেখেন 4 8 32, আর এখানে 16, কিন্তু দেখেন 1 ঘর আর 2 ঘর, মানে এখানে 3 ঘর, এখানেও 3 ঘর, তার মানে দশমিক ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ এটা লেখার দরকার নাই, আপনি করতে পারেন। অথবা দশমিক গুলো কেটে দিতে পারেন, আপনি এখানে দশমিক কেটে দিয়ে কাটাকাটি করলেন, শেষ। দশমিক বাদ কেটে দিবেন, যেমন আমি বাদ দিয়ে দিচ্ছি, এই যে বাদ দিয়ে দিচ্ছি, সমান সমান থাকলে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যদি কম বেশি থাকে, কম বেশি থাকলেও কাটাকাটি হবে, তারপরে যেখানে বাড়তিটা হবে সেটা আমরা অ্যাডজাস্ট করে দিব। তো কমেন্টস করেন সবাই, এটা বুঝছেন কিনা। এমন অনেক অঙ্ক থাকে যে দশমিকের ঘরটা সমান সমান, সেক্ষেত্রে দশমিকের কোনো দাম নাই, ওটা বাদ দিলেই অঙ্ক হয়ে গেছে।
মানে এটা 225 এটা 75 ধরলে অঙ্কটা হয়ে গেছে। তা আমি তো 100 লিখলামই না, তাও অঙ্ক হয়ে গেছে। দেখেন এই দশমিক আমি ব্যবহারই করি নাই, তাও অঙ্ক হয়ে গেছে। কখন? ঘর যদি সমান সমান হয়। সমান সমান না হলেও করা যাবে, কিন্তু আপনাদের কমেন্টস করতে হবে, কমেন্টস করতে হবে। আচ্ছা 4 একজন লিখছে, গুড। তার মানে যে 20 এর নিচে বর্গ সংখ্যা, ওটার অ্যান্সার দিছিলেন 16, বুঝতে পারছি। আপনারা গুড, ক্লিয়ার, ওকে। এখন আমি দেখে আরেকটা দেখাই, এই যে এটা নিশ্চয়ই মজা পাবেন, এটা অবশ্যই মজা পাবেন আপনি। দেখেন এটা হচ্ছে এভাবে লিখবেন, 3 4 12, 12 লিখবেন, 6 কে 6, 6 লিখবেন। তো এটা তো আর গুণ করার কিছু নাই, মানে এখানে গুণ করার মতো 1 দিয়ে গুণ করলে তো কোনো লাভ নাই। আমরা জানি গুণ করার মতো আছে 3 আর 4 আর 6 এর 1 লিখছি। লেখার পরে খেয়াল করে দেখেন, 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে মোট 6 ঘর আছে উপরে। উপরে আছে 6 ঘর, এই যে 6 ঘর, মানে দশমিকের পরে আছে 6 ঘর উপরে। এইটা তো আমরা একটু আগেই একটা অঙ্কে দেখে আসলাম, দশমিকের পরে ঘরগুলো থেকে যায়। আমি কিন্তু একটা অঙ্কে দেখাইছি অলরেডি, 0.2, 0.04, 0.08 দেখাইছি, 5 ঘর থেকে যায়। তাহলে এখানে উপরে 6 ঘর, নিচে দেখেন 2 ঘর 2 ঘর, তাহলে কত হইলো? 4 ঘর। আপনারাই বলেন এই 4 ঘর কাটা যাবে? আমি তো আগের অঙ্কে দেখাইছি যে সমান সমান থাকলে কাটা, সমান সমান থাকলে ফুল ভ্যানিশ, মানে দশমিক উপর নিচে পুরোটাই বাদ যাবে। কিন্তু এখন পুরোটাই বাদ যাবে না, তবে ম্যাক্সিমামটাই বাদ যাবে, কারণ ঘর কম বেশি। দেখেন এখানে 6 ঘর, এখানে 4 ঘর, তাহলে 4টা ঘর তো বাদ যাবে, উপরের 4টা ঘর বাদ যাবে, নিচেরটা বাদ। তাহলে কোথায় বেশি? উপরে 2 ঘর বেশি। তাহলে উপরে দুইটা মানে দশমিকের পরে 2 ঘর বেশি আছে, এই জন্য আপনি নিচে 100 লিখে দিবেন, নিচে 100, এই যে এটা লিখে দিবেন। জাস্ট আপনি একটু কষ্ট করে মনে রাখেন যে উপরে বেশি হলে নিচে লিখতে হবে, আর নিচে বেশি হলে উপরে লিখতে হবে। 2 ঘরের জন্য 100, 1 ঘরের জন্য 10, এটা তো দশমিকের একটা কমন বেসিক আর কি। সবসময় আমরা জানি যে 1 ঘরের জন্য 10 লিখতে হয়, 2 ঘরের জন্য 100 লিখতে হয়, এরকম। তাহলে যেহেতু 2 ঘর বেশি 100 লিখেন, উল্টা দিকে লিখবেন। দেখেন দেখেন এটা আনসার, দেখছেন? এইরকম যত ম্যাথ আছে আপনি যদি আমার সামনে নিয়ে আসেন, আমার তো 10 সেকেন্ড লাগবে হাইস্ট, কারণ এটা একটা ট্রিক দিয়ে করা যাচ্ছে। আপনি যদি এটা না বুঝেন, তাহলে তো আপনার এত কিছু যদি লিখেন, আপনি 10 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ, 10 সেকেন্ডের জীবনে হবে না, অন্তত 1 মিনিট পার হয়ে যাবে। কিচ্ছু না, আপনি খালি পয়েন্ট, এই ঘর গুনে অঙ্ক করতে পারবেন। ঘর গুনে সব অঙ্কই করা যাবে, ঘর গুনে। শুধু গুণ থাকলেও ঘর গুনে করতে পারবেন, আর ভাগ থাকলেও ঘর গুনে করবেন। যদি ঘর সমান সমান হয় তাহলে বাদ, পুরো দশমিক সেট সহ বাদ। আর যদি ঘর কম বেশি হয়, তাইলে যেখানে বেশি তার উল্টা দিকে হিসাবটা লিখতে হবে, উল্টা দিকে। 2 ঘরের জন্য 100, 1 ঘরের জন্য 10। আপনি অবশ্যই ছোটবেলায় শিখছেন যে 1 ঘর, দশমিকের পরে 1 ঘর থাকলে 10 লিখতে হয়, 2 ঘর থাকলে 100 লিখতে হয়। কিন্তু 2 ঘর বেশি তাহলে 100 লিখবেন, আর ওইটা হিসাব করলেই কিন্তু এটা চলে আসতেছে। 100% ভালো লাগবে। এরকম ম্যাথ যদি আপনি 10 সেকেন্ডে না পারেন, আজকের পরে আমাকে এসে বলেন যে এটা কাজ হয় নাই। আমি অঙ্ক করাইছি একটা, বাট এরকম পরীক্ষায় আসছে 100টা। মানসিক দক্ষতায় মানে বিসিএস মেন্টাল এবিলিটি, প্রিলি এবং রিটেন মিলে 100টার মতো আসছে প্রায়। অনেক সময় লিখিত পরীক্ষায় রিটেন মেন্টাল এবিলিটি অংশে 2টা 3টা করে থাকে এক একটা এক্সামে, আর প্রিলিমিনারি তো থাকেই। দেখেন একটাতে 100টার সমান কাজ হয়ে গেল। এখন আমরা একটু মৌলিক সংখ্যায় যাব, খুবই গুরুত্বপূর্ণ টপিক। আশা করি আলোচনাগুলো খুবই ভালো লাগবে। আর বর্গমূল তো আমি দেখাইছি। আচ্ছা যাই হোক, মৌলিক সংখ্যায় চলে আসলাম। বর্গমূলের নিয়ম হচ্ছে 2 ঘর 2 ঘর করে আসে আর কি। কমেন্টস করেন, আর যারা উপস্থিত আছেন একটু শেয়ার করেন, শেয়ার বেশি হয় নাই। ওকে,
তা আপনি যদি আগের বর্গমূলটা দেখতে চান, এই যে এটা হয়তো অনেকেই দেখার ইচ্ছা পোষণ করতে পারে। এই বর্গমূলটা কিভাবে করবেন, এই দেখেন 15.6025 36তম বিসিএস এ আসছে, এরকম একটা বর্গমূল প্রাইমারি পরীক্ষাতেও আসে। তা আমরা জানি 15-র নিচে বর্গ সংখ্যা কত? 9। দেখেন 9। আরেকটা মজার বিষয় বলে রাখি, সবগুলা ভগ্নাংশের পিছনে 5 আছে, দেখেন 5, সবগুলার পিছনে 5 আছে, অতএব এটা লাগবে না আমাদের। আর এখানে কত আছে খেয়াল করে দেখেন, এই যে এগুলো হলো কমন সেন্স অ্যাপ্লাই করা যায় গণিতে। কমন সেন্স কখন কাজ করবে? আপনি যখন এগুলো পর্যাপ্ত প্র্যাকটিস করবেন, এই জাতীয় ডিজিট দেখলে বুঝতে পারবেন। আপনারা জানেন যে 25-এর বর্গমূল হচ্ছে 5। 25-এর বর্গমূল 5, ওটা তো আমার লাগবে না, ওটা তো আমি বুঝেই গেছি, সবার শেষেই 5। তাহলে আমার শুধু 2 ঘর বের করলে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। অনেকেই হয়তো মনে করবে, এটা যারা খেয়াল করবে না তারা তো আরো বেশি কষ্ট করবে, অর্থাৎ পুরোটাই করবে। আমি কিন্তু পুরোটা করবো না, অঙ্ক হয়ে যাবে, কারণ এটা তো বিসিএস এর একটা প্রশ্ন। এখন যদি এরকম সেম না থাকে তাহলে পুরোটা করবেন। এবার আসেন 9-এর বর্গমূল কত? 3। এই যে দেখেন 9-এর বর্গমূল 3। এবার দেখেন সবগুলোতেই 3 আছে, আবার এই দেখেন সবগুলোতেই 3 আছে। তাহলে এই 3 দেখেও তো বোঝা যাচ্ছে যে এখানে 9 নিয়ে কাজ করতে হবে, অপশন থেকে কাজ করা। তাহলে দেখেন বিয়োগফল 6, আর এই যে দশমিকটা এটাই এখানে চলে যাবে আর কি, এই দশমিকটা এখানে চলে যাবে। যাওয়ার পরে কিন্তু এই যে 2 ঘর নেমে আসবে, 2 ঘর নেমে আসবে, এই যে এইভাবে। আর এটা তো আমরা বুঝছি, এটা থেকে 5 আসবে। দশমিকটা এখানে বসানোর পরে 2 ঘর নেমে আসবে। তারপরে নিয়মটা কি? এই পর্যন্ত আমি কিন্তু আগেও ব্যাখ্যা করছি যে এর নিচে বর্গ সংখ্যার বর্গমূল করতে হবে, এটা আমি আগেও ব্যাখ্যা করছি। এখন দেখেন দ্বিতীয় ঘরটা কিভাবে বের করে। দ্বিতীয় ঘরটা বের করার জন্য এটা ডাবল লিখতে হয়, এটা একটা কমন বেসিক আর কি, সব জায়গায় এটা আছে। এটা ডাবল লিখতে হবে, লিখে আমরা এখানে এমন একটা সংখ্যা লিখবো যেটা এখানে লিখে এর সাথে অ্যাডজাস্ট করতে হবে আর কি। ধরেন আমি যদি এখানে 7 লিখি, তাহলে আমার এখানে 7 লিখতে হবে, 7। তাহলে 67 আর 7, 6 7 42, 420, 7 7 49, মানে 500 নিচে হয়। দেখেন এখানে 7 বসালে মানে 60-কে 7 দিয়ে গুণ করলে 420 হয় মাত্র, সব মিলে 500-র কাছাকাছি যায়, এটা হবে না। 8 লেখেন, 8। আপনি কি বুঝতেছেন যে এই ডিজিটটা বের করা মাত্রই আমার অঙ্কটা শেষ হয়ে যাবে? শেষ। কারণ দেখেন কি লজিক, এখানে 25 আছে যে সবাই শেষে 5, 5 তো আমার 5 পর্যন্ত যাওয়ার দরকারই নেই আমার কোনো। তাহলে দেখি আমরা 8 8 বসাই। 8 8 64, হাতের হলো 6, 6 8 48, আর 6 হচ্ছে 54। তো আরো একবার মনে হয় যায়, অনেক ছোট হয়ে গেছে এভাবে। তো আপনি আগেও চিন্তা করতে পারেন, এইটুকু ভেবে নিতে পারেন। আমি দেখাচ্ছি, জাস্ট একটা ঘর আমাদের প্রবলেম। যদি আমরা 9 নেই, তাহলে 9 নং 81, হাতের হলো 8, 6 নং 54, 8-এ কত? বেশি হয়ে গেছে, দেখছেন? 9 নং 81 হাতে আছে 8, 6 নং 54 আর 8, না বেশি হয় নাই। 54 আর 8-এ হচ্ছে এই 62, 54 আর 8-এ হচ্ছে এটা। তার মানে 621, 660। ঠিক আছে, তার মানে 9 পর্যন্ত যাচ্ছে, অসুবিধা নেই, এভাবে করে ফেলবেন আর কি, এই তো হয়ে গেল। ওকে, 9 নং 81 হাতে আছে 8, 6 নং 54 আর 8-এ হচ্ছে 62। ওই তো মিললো, তো অসুবিধা নেই, এর নিচে আছে, তার মানে এটা অ্যান্সার। কিন্তু একটা জিনিস তো আমি বুঝাইতে পারছি যে রুল হচ্ছে এটা, এটা আপনি শিখে রাখবেন। আর এগুলো ট্রিক অ্যাপ্লাই করবেন, যে 25 থাকলে 5 আসে, এটা তো বুঝলেন।
আর শুরুর ঘর দেখে বুঝতে পারবেন, মানে 3 দেখেও বুঝতে পারবেন যে কি দিয়ে শুরু করতে হবে। 9 দিয়ে, 9 থাকলে তো 3 আসবে, তাই না? এগুলো বুঝতে পারবেন আপনি। আর ডাবল নিয়ে তারপরে চিন্তা করতে হয়। তো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে ঢুকবো এখন। মাত্র 15 মিনিটের মধ্যে খুব চমৎকার কিছু ট্রিক আপনাদের শিখিয়ে দিব আমি। একটু কমেন্টস করে দেন। আচ্ছা, ভগ্নাংশের অনেকগুলো ম্যাথ আমি দেখাইছি। ছোট বড় নির্ণয়, আড়াআড়ি গুণ ছাড়াও পয়েন্টে কনভার্ট করা, তারপরে বর্গমূল করা, তারপরে যে দেখেন গুণ ভাগ, সবগুলো ট্রিক আপনার কাজে লাগবে। পৌনঃপুনিক তো আমরা, পৌনঃপুনিক তো ভগ্নাংশের একটা অংশ। তাহলে খেয়াল করে দেখেন, মৌলিক সংখ্যা, এটা আমরা জানি যে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এই নিঃশেষে কথাটা ইম্পর্টেন্ট, কারণ এই যে 13কে 1 আর 13 দিয়ে ভাগ করা যায়, মানে 13 কেন মৌলিক সংখ্যা এটা বুঝতেই হবে। 1 আর 13 দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যায় না এটা ঠিক না, 13কে অবশ্যই ভাগ করা যায়। 13কে 2 দিয়ে ভাগ করা যায়, কে বলছে যায় না? এই যে 6.5। তার মানে নিঃশেষে ভাগ করা যায় না। নিঃশেষে মানে কোনো ভাগশেষ না রেখে, ফ্র্যাকশন না রেখে করা যাচ্ছে না। এই জন্য 13 মৌলিক সংখ্যা। এখন একটা প্রশ্ন প্রায় সময় করে, বিভিন্ন ভাইবা বোর্ডে করে, যে 1 কেন মৌলিক সংখ্যা নয়? তাহলে আমরা এখানে সংখ্যাটা লিখবো 1 ব্যতীত, 1 ব্যতীত এভাবে লিখবো, ঠিক আছে? এভাবে লিখলে সংখ্যাটা আরো গর্জিয়াস হবে, যে 1 ব্যতীত যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। দেখেন লিস্টে কিন্তু 1 নাই, দেখেন 1 নাই, বাট 1 কিন্তু মৌলিক সংখ্যা হওয়ার মতো একটা বিষয়, মানে যোগ্য মনে হয় অনেক সময়, কিন্তু আসলে সে যোগ্য না। কেন যোগ্য না? এই দেখেন, 1 কেন যোগ্য না? কারণ দেখেন, আমরা জানি যৌগিক সংখ্যা মানে যার মধ্যে একাধিক মৌলিক সংখ্যা থাকে। এই যে দেখেন, একাধিক মৌলিক সংখ্যা, এটা একটা যৌগিক সংখ্যা, যৌগিক বা কৃত্রিম সংখ্যা। এটা 4 মৌলিক সংখ্যা আছে, 6, 2, 3, 2টা মৌলিক আছে। তারপর দেখেন 10, 2, 5, 1 বা একাধিক মৌলিক সংখ্যা যদি কারোর মধ্যে থাকে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা এগুলো, এরা যৌগিক। এখন 1 যদি মৌলিক হয়, ধরি 1 মৌলিক, এই দেখেন 1 মৌলিক, মানে আমরা কিছু সময়ের জন্য ধরলাম যে 1 একটা মৌলিক সংখ্যা, সাময়িক সময়ের জন্য। তাহলে দেখেন যত সংখ্যা আছে, 2 এর মধ্যে 1 ঢুকে যাচ্ছে, এই দেখেন 2 কে তো 1 দিয়ে লেখা যায়। তাহলে কারো ভিতরে যদি অন্য একটা মৌলিক শো করে সেটা হয়ে যায় যৌগিক। দেখেন পৃথিবীতে আর কোনো মৌলিক সংখ্যা থাকে না, দেখেন। তাহলে 1 যদি মৌলিক হয়, তাহলে প্রত্যেক সংখ্যার ভিতরে অটোমেটিক 1 ঢুকে যায়, থাকে আর কি, অটোমেটিক পাওয়া যায়। এই কারণে আমরা আর কোনো মৌলিক সংখ্যা পৃথিবীতে পাবো না, তখন সব যৌগিক হয়ে যাবে। কারণ যার ভিতরে অন্য একটা মৌলিক শো করবে সে হয়ে যাবে যৌগিক আর কি, যে যৌগিক হয়ে যাবে। কারণ কারো ভিতরে যদি অন্য একটা মৌলিক থাকে তাহলে নিজে তো মৌলিক হতে পারবে না। তাহলে যৌগিক পদার্থের সংজ্ঞা কি? এই যে পানি একটা যৌগিক পদার্থ, তাহলে পানির মধ্যে 2টা মৌলিক পদার্থ থাকে, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে মৌলিক পদার্থের সমন্বয়ে যৌগিক পদার্থ হয়। একইভাবে মৌলিক সংখ্যার সমন্বয়ে যৌগিক সংখ্যা হয়। তাহলে 1 যদি মৌলিক হয় তাহলে দেখেন পৃথিবীতে আর কোনো মৌলিক থাকে না। তাহলে আপনি ভাইবা বোর্ডে ঠিক যদি কখনো প্রশ্ন করে যে 1 কেন মৌলিক নয়, তখন আপনি বলবেন এভাবে, 1 যদি মৌলিক হয় তাহলে যে কোনো সংখ্যার ভিতরে অটোমেটিক 1 পাওয়া যায়। তা আমরা জানি যে কোনো সংখ্যার ভিতরে যদি মৌলিক সংখ্যা পাওয়া যায় তাহলে সেটা যৌগিক সংখ্যা হয়ে যায়। আমি বুঝতে পারছি?
কোন একটা সংখ্যার মধ্যে যদি অন্য কোনো মৌলিক সংখ্যা পাওয়া যায় তাহলে সে নিজেই যৌগিক। তাহলে এক মৌলিক হলে পৃথিবীতে আর কোনো মৌলিক সংখ্যা থাকে না, এজন্য এটা বাদ দিয়ে দিচ্ছে লিস্ট থেকে। এই হলো ব্যাখ্যা। তাহলে এককে বাদ না দিলে অনেক বড় একটা প্রবলেম হবে আর কি। প্রবলেমটা হবে যে মৌলিক সংখ্যার যে সংজ্ঞা সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যে চার্ট আছে এটা মুখস্থ করে ফেলবেন। এটা মুখস্থ ছাড়া কোনো উপায় নাই, মানে এত বেশি প্রশ্ন আসে, মুখস্থ করে ফেলবেন। কিভাবে মুখস্থ করবেন? এই যে এখানে একটা চার্ট আছে, খুব সুন্দর একটা এটা একটা সংখ্যার ম্যাজিক বলা যায়। 4 4 2 2 3 2 2 3 2 1, এভাবে 4 4 2 2 3 2 2 3 2 1। তো নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন আসছে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে এটা মনে রাখবেন 25টি। এটাও একটা প্রশ্ন, যেটা এটা একটা কোশ্চেন আর কি। পিএসসি নন ক্যাডার পরীক্ষায় প্রশ্ন আসছে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত? এটা আপনি পরীক্ষার হলে বের করতে পারবেন না। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে আপনাকে, মানে মনে রাখতে হবে, কারণ এতগুলা মৌলিক যোগ করে বের করার কোনো ফর্মুলা নাই। আর যদি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক বের করতে বলে, মানে 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যা যোগ করতে বলে, তাহলে একটা সূত্র আছে এরকম, এই যে n ইন্টু n+1 বাই 2, এটা দিয়ে করলে 5050। এটা হলো ধারার একটা সূত্র, মানে 1 থেকে 100 পর্যন্ত সবগুলা, কিন্তু মৌলিক সংখ্যার তো কোনো সূত্র নাই, মানে যোগ করার ধারা হলে না একটা যোগের ফর্মুলা। তাহলে এটা মুখস্থ রাখবেন, এই জন্য আমি এগুলো লিখে দিচ্ছি। এগুলো সব প্রশ্ন হয়ে গেছে অলরেডি। আর ছোট ছোট প্রশ্ন, 1 থেকে 30 এটা 10ম বিসিএস, 1 থেকে 40 11তম নিবন্ধন, 1 থেকে 50 এটা 9ম নিবন্ধন। দেখেন প্রচুর প্রশ্ন আসছে এরকম। আমি আবার বলতেছি, 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক? এটা 10ম বিসিএস। 1 থেকে 40 পর্যন্ত কয়টা মৌলিক? এটা 11তম নিবন্ধন। 1 থেকে 50 পর্যন্ত কয়টা মৌলিক? এটা 9ম নিবন্ধন। এভাবে আরো 1 থেকে 60 আসতে পারে, 11 থেকে 60 আসতে পারে, 21 থেকে 70 আসতে পারে। এভাবে করবেন, এই অংশটাতে করবেন। কিন্তু খেলা এখানে শেষ না, খেলাটা শেষ হবে আর 5-10 মিনিট পরে। কারণ 100-র বড় যখন আসবে তখন তো আপনি মুখস্থ করেও কুল কিনারা পাবেন না, কারণ আপনি 100 পর্যন্ত মুখস্থ করতে পারবেন। মুখস্থ করতেন 2 3 5 7 11 13 17 19 23 29 মুখস্থ করতে পারবেন। 10 বার পড়লেই মুখস্থ এটা, বা বারবার দেখলেই মুখস্থ, যে এর মধ্যে দুইটা আছে, এর মধ্যে দুইটা আছে, মুখস্থ করা ব্যাপার না। কিন্তু সবকিছু মুখস্থ করা ব্যাপার, মানে অল্প মুখস্থ করা ব্যাপার না, 100 পর্যন্ত মুখস্থ করা ব্যাপার না। কিন্তু বিভিন্ন গাইড বইতে আপনি দেখবেন মৌলিক সংখ্যা 1000 পর্যন্ত দেয়া আছে। 1000 পর্যন্ত মুখস্থ করলে আপনি পাগল হয়ে যাবেন, পারবেনও না। তাহলে দেখেন আমি প্রশ্নগুলো দেখাই, তো 100-র উপরে গেলে তখন একটা আমি ট্রিক দেখা দিব, ওভাবে করে ফেলবেন দ্রুত। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টস করেন। আচ্ছা, যেহেতু আপাতত উপস্থিত কম, অনেক কমে গেছে, তাহলে আমি টেনে দিচ্ছি। কমেন্ট করার মতো কেউ নাই আপাতত, এটা দেখা যাচ্ছে। দেখেন 50 ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? তাহলে আপনি চার্ট যদি মুখস্থ থাকে, তাহলে 50-এর পরবর্তী যে মৌলিক সংখ্যাটা সেটা হলো 53। 1/50 তো 3 দিয়ে ভাগ যায়, 3 17 51, 53 প্লাস, আর 100 ঠিক আগেই আছে 97। আমি এত দ্রুত কিভাবে বের করলাম? আসলে এটা আমার মুখস্থ। 1 থেকে 100 পর্যন্ত আমার মুখস্থ আছে, আমি দেখলেই বলে দিতে পারবো কে কত। এই কাজটা আপনি করতে পারেন, আমি জাস্ট ওই বুদ্ধিটা আপনাকে দিয়ে যাচ্ছি। আপনার পরীক্ষা আপনি দিবেন, আমার কাজ শুধু পরামর্শ দেয়া, এর বাইরে আর কোনো ক্ষমতা নাই। গড় মানে আমরা জানি 2 দিয়ে ভাগ। এবার দেখেন এখানে আছে 150, কি তাই না? 3 আর 97 100, 150-র অর্ধেক। দেখেন এই যে 75 আছে। কি সহজ লাগবে কখন? আপনি যখন এটা মুখস্থ করতে পারবেন। তারপর দেখেন, হ্যাঁ এটা যেমন আপনার কাছে কঠিন লাগবে, এটা
এটা কঠিন লাগবে কারণ হচ্ছে আপনি তো মুখস্থ এরপরে তো আর জানেন না আপনি, এই যে এর মধ্যে তো আপনি জানেন না, এই জন্য এটা কঠিন, এটা আমি পরে শিখাচ্ছি আপনাকে। এই যে এটা পারবেন না আপনি, কারণ এই বড় মৌলিক কিভাবে বুঝবেন এর মধ্যে কে মৌলিক সংখ্যা, এটা পারবেন না। 1 থেকে 40 এটা পারবেন আপনি, দেখেন 1 থেকে 40 এটা পারবেন। 1 থেকে 40 দেখেন 4 4 2 2, কোন প্রবলেম? আচ্ছা, 4 4 2 2 মানে 1 থেকে 40, তার মানে 12টায় দেখেন 12টা। কেন 4 4 2 2 মানে ওই যে আমরা যে তালিকাটা দেখলাম 4 4 2 2 3 2 2 3 2 1, ওখান থেকে আপনি এভাবে বের করে ফেলবেন, দেখেন কত সহজ হয়ে গেল। তারপর দেখেন 1 থেকে 50 লিখবেন 4 4 2 2 3, এই যে 5 ঘর, 50 মানে 5 ঘর, 1 2 3 4 5, এই দেখেন 8 আর 7 15, এই যে অঙ্কটা হয়ে গেল, নবম নিবন্ধনের প্রশ্ন। তাহলে আবার যদি কোনোদিন ভবিষ্যতে বলে যে বলো তো 1 থেকে 60 পর্যন্ত কয়টা, 1 থেকে 60, 60 বললে আপনি লিখবেন 4 4 2 2 3, আবার 2 লিখে দিবেন, অঙ্ক শেষ হয়ে যাবে। এবার করতে থাকবেন, তো এগুলা পারবেন। 60 থেকে 80 এর মধ্যে বড় আর ছোট মৌলিক সংখ্যার অন্তর কত হবে, এটা কিন্তু গড় বলে নাই, বলছে অন্তর কত। তাহলে 60 এর পরে আছে 61, এটা একটা মৌলিক সংখ্যা, আর 80 ঠিক আগে আছে 79, তো অন্তর হলো 18। এই টাইপের প্রশ্ন প্রচুর আসে, এই যে অন্তর, বিয়োগফল আসে, যোগফল আসে, গড় কত, যোগফল কত, বিয়োগফল কত, মানে সীমানাটা চেঞ্জ হইতে পারে কিন্তু প্রশ্নের ধরন এগুলাই থাকবে, আপনি 100% কমন পাবেন। তারপর এত এতর মধ্যে মৌলিক কত সংখ্যা কয়টি আছে, এই প্রশ্নটা ম্যাক্সিমাম মানুষ ভুল করে, 90% মানুষই ভুল করে, এমন একটা অবস্থা। এখানে গুনলে কিন্তু 11টা চলে আসবে, 11টা, এবার আসলে অ্যান্সার হবে 10টা। কেন 11টা আসে দেখেন, 2 এবং 32 এর মধ্যে মৌলিক কয়টা, তাহলে 2 একটা মৌলিক, 2 3 5 7 11 13 17 19 23 আর 29, দেখেন গুনে দেখেন কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, ওই যে 32 বলছে না, তাহলে আরেকটা আসবে 31, 32 বলছে কিন্তু, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা মৌলিক আছে এখানে, 11টা, এবং ম্যাক্সিমামই 11টাই ভাবে আর কি, ভুল অ্যান্সার আজ পর্যন্ত ম্যাক্সিমাম ভুল অ্যান্সারই দিছে। ভুলটা হলো এই শব্দটার কারণে, বলছে এত আর এতর মধ্যে, মধ্যে বললে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এই জন্য অ্যান্সার হবে 10টাই। এখন প্রশ্ন যদি এভাবে বলতো 2 থেকে, খেয়াল করে দেখেন 2 থেকে 32 পর্যন্ত যদি বলতো, 2 থেকে 32 পর্যন্ত, 2 থেকে 32 পর্যন্ত, তাহলে অ্যান্সার হইতো 11টি, যে এটার অ্যান্সার হবে 11টি। তাহলে এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, 2 থেকে 32 পর্যন্ত 11টি, আর মধ্যে বললে 10টি। ওকে, চলেন আমরা এখন মৌলিক সংখ্যা নির্ণয়ের ট্রিক দিয়ে আমরা ক্লাসটা শেষ করে দিব। লাইভ ক্লাস আবার খুব বেশি বড় করার সুযোগ নাই, কিন্তু ম্যাথ ক্লাস তো একটু বড় হবে, কারণ ম্যাথ ক্লাস হচ্ছে আপনার ব্যাখ্যা লাগবে, লিখে দিলেই হবে না। দেখেন মৌলিক সংখ্যা নির্ণয়ের কৌশল যেটা, মৌলিক, এখন কোন একটা সংখ্যা মৌলিক কিনা এটা বোঝার জন্য মৌলিক দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ যায় তাহলে তোর মৌলিক হবে না, ভাগ না গেলেই মৌলিক হবে, কারণ যৌগিক সংখ্যা 100% মৌলিক দিয়ে ভাগ যাবে। তাহলে এখন 3 দিয়ে ভাগ, 7 দিয়ে ভাগ, 9 তোর মৌলিক না, 11 দিয়ে ভাগ, এগুলো আর কি। তাহলে এগুলোর বর্গ খেয়াল রাখবেন, 3 বর্গ 9, 7 বর্গ 49, 11 বর্গ 121, তাহলে তারপর 13 বর্গ হচ্ছে 169, এর বেশি আর লাগবে না, এর বড় আসে নাই। 17 বর্গ 289। এখন আপনি যাকে টার্গেট করবেন সেটা যদি ধরেন 121 বড় হয়, তাহলে আপনি 11 দিয়ে ভাগ করবেন। ওই সংখ্যাটা যদি 169 ছোট হয়, ছোট হলে আর ভাগ করা লাগবে না, 13 দিয়ে লাগবে না, বাট এগুলো দিয়ে লাগবে। এইটাই হচ্ছে ট্রিক।
এটাই বিভিন্ন গাইড বইয়ে নানা রকম ভাবে লেখা থাকে। আর মৌলিক সংখ্যার শেষে কি থাকে? মৌলিক সংখ্যার শেষে এরকম 4টা জিনিস থাকে, 1 3 7 9 থাকে। এই যে এই সংখ্যাগুলো থাকে বিজোড়। 5 কোনোদিনও থাকবে না, কারণ 15 25 35 এগুলো 5 দ্বারা বিভাজ্য। আর 2 তো থাকবেই না, কারণ 2 থাকলে 2 দ্বারা 2 4 6 8 0 5 থাকবে না। তাহলে মৌলিক সংখ্যা শেষে থাকে এই 4টা অঙ্ক থাকে, 1 3 7 9। আর আপনি ভাগ করবেন সবসময় এগুলো দিয়ে। এখন দেখেন মজার বিষয়টা দেখাই। ধরেন 119 মৌলিক সংখ্যা কিনা এটা বোঝার জন্য আপনি কত দিয়ে ভাগ করবেন? 3 দিয়ে ভাগ করবেন অবশ্যই, 3 বর্গ 9। 7 দিয়ে ভাগ করবেন, 7 বর্গ 49। 11 দিয়ে ভাগ করতে পারবেন না, কারণ 11 বর্গটা এর বড়। এইটাই বুঝাচ্ছিলাম যে আপনি কোন পর্যন্ত ভাগ করবেন এটা বোঝার ট্রিকটা জানলেই হচ্ছে, মানে এটা সীমানাটা জানলেই হচ্ছে। এই যে 11 দিয়ে ভাগ করা লাগবে না। তাহলে সংখ্যাটা যদি 121 বড় হইতো, এই দেখেন সংখ্যাটা যদি 121 বড় হয় তখন আপনি 11 দিয়ে ভাগ করবেন। এইভাবে যদি কাজ না হয় তখন পরের ক্লাসে আমাকে এসে বললেন যে স্যার আপনার নিয়মে অঙ্ক হয় নাই। 100% হবে এবং তাড়াতাড়ি হবে, সবার আগে হবে। তাহলে দেখেন 3 দিয়ে ভাগ করতেছি আমি। 3 3 9, 3 3 9, হাতে আছে 2, 29 যায় না, 3 দিয়ে যায় না। 7 7 49, 7 1 7, দেখেন একবার যায়, এর মধ্যে একবার যাবে, যে 7 1 7 একবার যাবে, হাতে আছে 4 49, দেখেন 7 7 49 মানে 17 বার গেল। তার মানে এটা মৌলিক এটা মৌলিক না আর কি, এটা মৌলিক নয়। দেখেন মৌলিক নয়। কিন্তু দেখেন এটা যদি 7 দিয়ে ভাগ না যেত, এটা 100% মৌলিক হয়ে যেত, কোনো ডাউট ছাড়া। মানে তখন আর সন্দেহ থাকতো না যে 11 দিয়ে যায় কিনা, 13 দিয়ে যায় কিনা। এটাই ট্রিক। তাহলে আপনি মাথায় রাখেন যে এর সীমানার বাইরে গেলেই শুধু এগুলোতে ভাগ হবে, আর বাইরে না গেলে এগুলোতে ভাগ হবে না। মানে যার নিচে থাকবে সেটা বাদ, তার ছোটগুলোতে ভাগ হবে। এইভাবে 100% কাজ হবে, 100% কাজ হবে। দেখেন এখন আপনাকে আমি এটা বের করে দেখাচ্ছি। দেখেন লাস্ট কোশ্চেন যেটা, বাকিগুলো আপনারা ট্রাই করবেন। সমাজ সেবা অধিদপ্তর সমাজসেবা অফিসার পোস্টে আসছিল 100 আর 110 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? নিশ্চয়ই প্রশ্নটা আপনি এর আগে সহজে সলভ করেন নাই। আপনি তো 100 নিচেই সলভ করছেন সারা জীবন, এত এত এটা ওটা তো মুখস্থ। এখন দেখেন এখানে মৌলিক সংখ্যা কয়টা আছে, তাহলে আমি সন্দেহ করব 101, 103, 107, 109। মানে আমি এটাকে সন্দেহ করব, কারণ বাকিগুলো সন্দেহ করাই যাবে না। কারণ 102, 104, 106, 108, 110 এগুলো 2 দ্বারা বিভাজ্য। 105 এটা 5 দ্বারা বিভাজ্য। এবার দেখেন আপনি ভাগ করবেন 3 দিয়ে আর 7 দিয়ে, কারণ মৌলিক সংখ্যা 2 আর 5 দিয়ে তো ভাগ যাবে না, আমি আগেই বুঝতেছি। 11 দিয়ে ভাগ করার দরকার নাই, কারণ এটা 121 ছোট। দেখেন এই যে অঙ্ক শেষ হয়ে গেছে, 3 7, 3 আর 7 দিয়ে ভাগ করলেই ধরা পড়বে। দেখেন 3 আর 7 দিয়ে। এখন যদি মৌলিক না হয় তাহলে 100% 3 আর 7 দিয়ে ভাগ হয়ে যাবে 100%। আর যদি এটা মৌলিক হয় তাহলে ভাগ যাবে না। আর এর মধ্যে যদি ভাগ না যায় তাহলে আর কোনোদিনও ভাগ যাবে না। এটাই হচ্ছে মজার বিষয়। মানে এই মুহূর্তে যদি ভাগ না যায় আর কোনোদিনও ভাগ যাবে না। আর যদি তারা মৌলিক না হয় তাহলে 100% ভাগ যাবে, এর মধ্যেই যাবে। তাহলে দেখেন 3 3 9, 8 থাকে 11, 3 দিয়ে যায় না। 7 1 7 থাকে 41, 7 দিয়ে যায় না। তার মানে এটা একটা মৌলিক সংখ্যা, মৌলিক। যায় না, না গেলেই মৌলিক, গেলে মৌলিক না। 3 3 9, 13 যায় না, মানে 3 3 9, হাতে থাকে 1, 13, 3 দিয়ে যায় না। 7 1 7 43, 7 দিয়ে যায় না, এটাও মৌলিক। 3 3 9, হাতে আছে 1, 17, 3 দিয়ে যায় না। 7 1 7, 37, 7 দিয়ে যায় না, এটাও মৌলিক। এর মধ্যে যায় না মানে সারা জীবনও সে ভাগ যাবে না, কোনোদিনও সে ভাগ যাবে না। 11 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, 17 দিয়ে যাবে না, 19 দিয়ে যাবে না, যাবেই না কোনোদিন ভাগ। এটাই সূত্র। ওই যে বর্গটা দেখালাম যে 121 পার হয় নাই, তার মানে 11 দিয়ে ভাগ করা লাগবে না, এর নিচে হয়ে যাবে। 3 3 9, 19, 3 3 9, হাতে থাকে 1, 19, 3 দিয়ে যায় না। 7 1 7,
39 39 7 দিয়ে যায় না, এটাও মৌলিক। 37 7 দিয়ে যায় না, 33 7 দিয়ে যায় না, 31 7 দিয়ে যায় না। দেখেন অঙ্কটা শেষ, এই যে এটা রেজাল্ট, 4টি। এইভাবে যদি আবার সংখ্যাটা 121 বড় হইতো, 121 বড়, তাহলে অবশ্যই 11 দিয়ে ভাগ করবেন, 11 দিয়ে ভাগ করবেন। আর যদি 169 বড় হয় তাহলে 13 দিয়ে ভাগ করবেন। এই ক্লাসটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করবেন। যারা পরবর্তীতে দেখবেন, আজকে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি। এখানে একটা দুইটা বিষয় না, এখানে ভগ্নাংশের জটিলতা কোথায়, আর গুণ করে অনেক অঙ্ক হয় না সেগুলো দেখাইছি, দশমিকের বিষয়গুলো দেখাইছি। প্লাস এই যে মৌলিক সংখ্যা বের করার যে একটা সহজ ট্রিক, সেটা কেমন লাগছে এবং আপনাদের বুঝছেন কিনা এবং কাজ হচ্ছে কিনা, এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামীকালকে আবার ঠিক 7:30 আমরা লসগু গসাগুর উপর আলোচনা করব। আশা করি আপাতত সাময়িক যে সমস্যাগুলো আছে এগুলো দূর করে আমরা আসার চেষ্টা করবো। তো আপনারা সঙ্গেই থাকেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং 100% কমন পাবেন। আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু পড়ানো না, আপনার কমন ফেলানো, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এগুলোই আসে পরীক্ষায়, পরীক্ষার প্রশ্নই আপনাকে করানো হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি একটু অসুস্থ আছি, আর আপনার জন্য শুভকামনা থাকবে যেন সফল হন। পরবর্তী লাইভ ক্লাসে দেখা হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।